ছদ্মবেশ নিয়ে বিক্রমদেবকে বোকা বানিয়ে নিজেদের নামে সমস্ত সম্পত্তি করে নিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে বাণী সবাইকে বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে, আর সেখানে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তখনই পিনাক্কি বাণীর সঙ্গে হাত মিলায়, আর তখন ঈশানী বলে আমি বুঝতে পারছি না তুমি বাণীর সব কথাতে হ্যাঁতে হ্যাঁ কেন মিলাচ্ছ। তখন পিনাক্কি বলে না, হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি না, আমরা একটা পরিবার, তাই সবাই সবার পাশে থাকছি, এটাই হলো আমার কথা। আর তখনই দেখা যাবে যে এক এক করে সবাই হাত মেলায়, আর তখন নয়নতারা সেখানে এসে দাঁড়ায়। এদিকে শ্যামলী তখন বলে আমিও আছি তোমাদের সঙ্গে, এই বলে হাত মেলায়। ওদিকে নয়নতারা তখন এসে বলে আমিও আছি তোমাদের সঙ্গে, এই বলে নয়নতারাও সবার সঙ্গে হাত মেলায়। যা দেখে মৌলি প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে তাকিয়ে থাকে। নয়নতারা তখন মনে মনে বলে এই বাড়ি বাঁচাতে আমি সবকিছু করতে পারি, অন্য কারোর হাতে এই বাড়ি এই সম্পত্তি চলে যাক সেটা আমি কিছুতেই চাই না, সেই জন্য সবার পাশে আছে। তখনই অনুরুদ্র বাণীকে বলে আচ্ছা বাণী, এভাবে এসে থামি দাঁড়ালো আমাদের পাশে, আমার ঠিক মনে হচ্ছে না। বাণী তখন বলে আমারও ঠিক মনে হচ্ছে না। এদিকে দেখা যায় নয়নতারাকে মৌলি বলে যে গ্র্যান্ডমম্মি তুমি কি না বাণীদের সাথে হাত মেলালে। আর তখন নয়নতারা বলে হ্যাঁ আমি হাত মিলিয়েছি। তখন মৌলি বলে এরকমটা তুমি করতে পারো না, তুমি কেন এরকমটা করো। তখনই নয়নতারা ঠাসিয়ে একটা মৌলিকে চড় মারে আর বলে শোনো দিদিভাই, এতদিন আমি ভেবেছিলাম যে আমার রক্তই এই বাড়ির সম্পত্তি সবকিছুর মালিক হবে, কিন্তু না, আমি পরক্ষণে যা দেখলাম তুমি একটা স্বার্থপর, তুমি নিজের কথা নিজে ভেবে সবাইকে পথে বসিয়ে দিয়েছো। আজকে বাণী অনিরুদ্ধর পাশে আমি দাঁড়াইনি, আমি না এই বাড়ির পাশে দাঁড়িয়েছি। এখন থেকে একটা কথা আমি ঠিক করে নিয়েছি, আমি আমার কথা ভাববো, আরেকজনের কথা ভাববো, না হলে আমি আর কারোর কথাই ভাববো না। তখন মৌলি বলে কার কথা গ্র্যান্ডমাম্মি। তখনই নয়নতারা বলে আমি শুধু আমার কথা ভাববো, আর আমার ছেলের কথা নকুলের কথা আমি ভাববো। আর তার তো কোনো দোষ নেই, সে তো সরল, তোমার মতো স্বার্থপর নয়। আর তারও আরেকটা সন্তান আছে, সেও স্বার্থপর নয়, তার কথা আমি ভাববো, সেও না তোমার মতো নয়। তুমি হলে স্বার্থপর, সেই জন্য তোমার সঙ্গে আমি নেই, তোমার সঙ্গে আমি থাকবো না, আমি ওদের সঙ্গেই আছি, বুঝতে পেরেছো। তখন এ কথা বলে সেখান থেকে নয়নতারা চলে যায়। আর মৌলি অবাক হয়ে যায়, মৌলি তখন প্রচন্ড রেগে যায় আর বলে না, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না, আমি তো এটা হতে দেব না। গ্র্যান্ডমমি কি না পাল্টি খেলো, না না, এটা কিছুতেই হতে পারে না। এই ভেবে প্রচন্ড রাগ করতে থাকে। অন্যদিকে বাণী ছদ্মবেশ নিতে থাকে। তখন তানিয়া বলে মা তুমি কোথায় যাবে। আর তখনই বাণী বলে আমরা আমরা একটা কম্পিটিশনে যাব। তখন তানিয়া বলে তোমরা কম্পিটিশনে যেতে আসবে তো বলো। তখন অনিরুদ্র বাণীকে দেখে চমকে যায় আর বলে বাণী তুমি তো দেখছি রেডি হয়ে গেছো। তখন বাণী বলে হ্যাঁ, আপনাদের সবাইকে রেডি হতে হবে। আর তখন বলে এখানে সবার পোশাক আছে, দেখুন তো আমাকে ঘুমটা দিলে চেনা যাচ্ছে না তো। তখন অনিরুদ্র বলে না বাণী, এখন কিন্তু এই কাজে খুব রিস্ক আছে। আর তখন বাণী বলে চিন্তা করবে না, একসঙ্গে থাকতে গেলে এতটুকু রিস্ক তো আমাদেরকে নিতেই হবে। তখন দেখা যায় যে তানিয়া বলে আচ্ছা মা আমাদের ভাই কবে আসবে। অনিরুদ্ধ তখন বলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর হঠাৎ করেই বাণীর পেটে ব্যথা হয়। এরপর তানিয়া দৌড়ে এসে জল নিয়ে আসে আর বলে মা জল খাও, ভাইয়ের জল তৃষ্ণা পেয়েছে তো। আর তখন বাণী বলে দেখেছেন মিস্টার চ্যাটার্জি, আমাদের মেয়ে কত বড় হয়ে গিয়েছে। তখন তানিয়া ছুটে যায় আর গিয়ে দেখতে থাকে যে ভাই আসবে কতদিনে। আর তখনই দেখা যাবে ক্যালেন্ডার দেখতে দেখতে মাথা খারাপ করে দিবে এটাই বলছে অনিরুদ্ধ। তখন বাণী বলে আমাদের সন্তান সন্তান আমাদেরকে অল দ্য বেস্ট বলেছে। আর তখন অন্যদিকে দেখা যাবে কুয়াশার মনটা খারাপ। বিদ্যুৎ তখন বলে আচ্ছা কুয়াশা তুমি মনটা খারাপ করছো কেন, ওই বাড়ির শেয়ারটা তো তুমি চেয়ে নিতেই পারো। কুয়াশা তখন বলে গিয়েছিলাম তো শেয়ার চাইতে, কিন্তু কি হলো, এবার চাকরিটা থাকে নাকি কে জানে। তখন বিদ্যুৎ বলে তোমার চাকরিটা বেশি দিন থাকতো না, সেটা না আমি আগে থেকেই জানতাম। কুয়াশা বলে মানে। এরপর বিদ্যুৎ বলে ওই বাণী আর অনিরুদ্ধ কোনোদিনও ওই বিক্রমকে টিকতে দেবে না, বুঝতে পেরেছো। আমাদের তার থেকে আমাদের ট্রাম্প কার্ড হলো তানিয়া। আর তখনই কুয়াশা বলে তানিয়া মানে কি করে। আর তখন বলে বাণী তো ওই বাড়ির মেয়েও নয়। বিদ্যুৎ তখন মনে মনে বলে বাণী যে ওই বাড়ির মেয়ে সেটা তো এখন আমি বলতে পারছি না। তখন বিদ্যুৎ বলে শোনো, কোনোভাবে যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে বাণী রায়বাড়ির মেয়ে, তাহলে তানিয়া তো সমস্ত সম্পত্তি পাবে। আর তখন কুয়াশা বলে শোনো এটা না সম্ভব নয়। আর তখন বলে কারণ বাণী তো ওই বাড়ির মেয়ে নয়, ডিএনএ টেস্টের রিপোর্ট তো দেখেছে। আর তখন দেখা যায় বিদ্যুৎ মনে মনে বলে
ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখালেই তো সমস্ত কিছু প্রমাণ হয়ে যায়, কিন্তু সেটা তো দেখাতেও এই মুহূর্তে পারবো না। ওদিকে কুয়াশা বলে, জানো তো, ওই বিক্রম দেব, তাকে আমি তানিয়ার ব্যাপারে কিছু বলতে শুনেছিলাম, কিন্তু ভালো করে শুনতে পারিনি। তখন বিদ্যুৎ বলে, তানিয়ার ব্যাপারে? এরপর বলে, ওই বিক্রম দেব কি বলতে চেয়েছিল সেটা আমাকে জানতেই হবে। সব সময় বিক্রমের দেবের উপর নজর রাখতে হবে, ও যেন তানিয়া সোনার দিকে একদম নজর না রাখতে। আর তখন বিদ্যুৎ মনে মনে বলে, তানিয়া হলো আমার সন্তান, ট্রাম্প কার্ড হলে আমার হবে, অন্য কারণ নয়। অন্যদিকে বিক্রম দেব তানিয়ার কাছে আসে আর মনে মনে ভাব, অনিরুদ্র আর বাণীর দুর্বল জায়গায় হচ্ছে তানিয়া। আর তখন তানিয়াকে কোলে নিলে তানিয়া বলে, আমাকে নামাও, মাম বলেছে দুষ্ট লোকের কোলে যেতে নেই। আর তখন মনে মনে বলে, যেমন ওই বাণীর দুরন্ত, এই মেয়েটাও তার তেমনটা। আর তখন এদিকে কথা বলতে থাকে, তখনই সেখানে সাথে চলে আসে। সাথী এসে বলে, তানিয়া শোনা, যাও ঘরে যাও, তুমি এখানে কি করছো? তারপর তানিয়াকে ঘরে পাঠিয়ে দিয়ে সাথী সেখান থেকে চলে যেতে লাগলেই বিক্রম তখন হুইল চেয়ারটা টেনে ধরে আর বলে, এটা কেমন অসভ্যতা, হ্যাঁ তুমি ধরলে কেন, কি করছো তুমি? তখন বিক্রম দেব বলে, সাথী তুমি এখন আমার উপর রেগে আছো, তাই তো? তুমি বুঝতে পারছো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, সেই জন্যই তো তোমাদেরকে এই বাড়ি থেকে আমি বের করে দেইনি, এই বাড়িতে থাকতে দিয়েছি তোমার জন্য। এখন আমার খুব কষ্ট হয়, তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু তুমি তুমি আমাকে বিয়ে না করে ওই তাপসকে বেছে নিলে, ওই তাপসকে বিয়ে করলে। এখন আমাদের জীবনটা কত সুন্দর হতে পারতো বলো তো, আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে, এখন দেখো তোমার অবস্থা। তখন সাথী বলে, ভাগ্যিস তোমার আসল রূপটা আমি আগে ধরতে পেরেছিলাম, না হলে তো তোমার জন্য সারাটা জীবন আমার শেষ হয়ে যেত, তারপর তোমার সঙ্গে আমার সংসার করতে হতো। ভাগ্যিস তোমার সঙ্গে আমি আগেই বেঁচে গিয়েছিলাম। আমি না তোমার মতো মানুষকে আমার একদম ঘৃণা করে, তুমি আমার পাশে একদম আসার চেষ্টা করবে না, বুঝতে পারলে তো? একদম না। আর তখন বলে, তোমার মুখও দেখতে চাই না, এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রম তখন বলে যে, এখনো তোমার আগের মতোই রাগ রয়েছে। আর তখন অন্যদিকে দেখা যায় বিক্রম দেবের অফিসে দেখা করতে আসে বাণী, অনিরুদ্র আর পিনাক্কি ছদ্মবেশ নিয়ে। আর তখনই রিসিপশনে নাম বললেই এরপর বিক্রম দেবকে ভিতরে যেতে বলে, বিক্রম দেব ওদেরকে ভিতরে যেতে বলে, আর আগে থেকেই অপেক্ষা করছিল। আর তখন বলে, আসুন আসুন মিস্টার বাচুরি, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, আমি তো আপনাদের কথা অনেক শুনেছি, আপনারা নাকি রায়ান চ্যাটার্জি কোম্পানিতে অনেক ইনভেস্ট করেছেন, কি করেছেন তো? তখন অনিরুদ্র বলে, হ্যাঁ করেছি তো। আর তখনই দেখা যাবে বিক্রম দেব বলতে থাকে, আচ্ছা আপনাকে না খুব চেনা চেনা লাগছে, অনিরুদ্রকে বলছে। আর বলে, মনে হচ্ছে আপনাকে যেন কোথাও দেখেছি। এরপর কিছু একটা বলে অনিরুদ্র কথাটা কাটিয়ে দেয় আর বলে, হ্যাঁ দেখতে তো পারেননি, কোনো না কোনো জায়গায় তো অবশ্যই দেখা হয়ে যায়, তাই না? তখন বিক্রমদেব বাণীকে বলে, ম্যাডাম আপনাকেও যেন আমি কোথাও দেখেছি, আপনার সঙ্গে মনে হচ্ছে যে আমার সকালেও দেখা হয়েছে। কথা বলে বাণী তখন বলে, না না, আমি তো আজকে সকালেই এখানে এলাম, আপনার সঙ্গে আমার দেখা হবে কি করে? তখন অনিরুদ্র বলে, ও আমার স্ত্রী, ওয়াইফ। আর তখন বলে, ও না আমার জন্য খুব লাকি, তার জন্যই তাকে নিয়ে এসেছি। আসলে আপনারা নাকি রায়ন চ্যাটার্জিটা বিক্রি করতে চান, সেই জন্যই আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদেরকে আমাদের কিন্তু এখানে সব কালো টাকা, বুঝে নিবেন। তখন বলে, চিন্তা করবেন না, কালো টাকা সাদা করাই তো আমাদের কাজ, চিন্তা করবেন না আপনারা। তখন পিনাকি টাকার বস্তাটা খুলেই বিক্রমদেবকে টাকাগুলো দেখায়। ওই বাণী অনিরুদ্রকে বলে, বিক্রমদেব আবার আমাদেরকে ধরে ফেলবে না তো? তখন অনিরুদ্র বলে, না না। আর তখন বিক্রমদেব বলে, কি নকল, কি নকল? এরপর বাণী কোন রকম ভাবে কথাটাকে কাটিয়ে নেয় আর বলে, না না। এরপর দেখা যায় যে ইংরেজিতে কথা বলে বাণী, যা দেখে অনিরুদ্র অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে। অনিরুদ্র তখন বলে, শুনুন, আপনার জন্য এখন রায়ান চ্যাটার্জিটা বিক্রি করে দেওয়াটাই ভালো। আর তারপর দেখা যাবে যে বিক্রম দেবের থেকে অনিরুদ্র হাত বাড়িয়ে দিলে বিক্রম দেব বলে, না মাকে একটু ভাবতে হবে। তখন পিনাকি বলছে, আচ্ছা ভাববেন না কি করবেন, কারণ আপনার নামে নাকি মামলাও আছে। আর তখন দেখা যাবে বিক্রম দেব বলে, কে বলেছে আপনাদের? এরপর বাণী বলে, দেখুন ওই মেনশনটা আমরা কিনতে চাই, আর আপনি যদি বিক্রি করে দেন আমাদের, তাহলে তো আপনার কোনো ঝামেলাই থাকবে না। তখন বিক্রম দেব বলে, শুনুন, আমাদের না, আমার কারোর প্রতি ভয় নেই, আমি কাউকে ভয় পাই না। তখন পিনাকির দাড়িটা মোচটা খুলে গেলেই বিক্রম দেব বুঝে যায়। আর ততক্ষণই দেখা যাবে পিনাকি আবার ঠিক করে নেয়। বানি তখন বলে, তাহলে ডিলটা আপনি করছেন তো? ওইদিকে বিক্রম দেব বলে, হ্যাঁ হ্যাঁ, ডিল তো আপনাদের সাথেই করব। তখন ওর লোককে বলে, এই টাকাগুলো, যতগুলো টাকা আছে নিয়ে যাও ভিতরে। আর তারপরে সব টাকা ভিতরে নিয়ে যায়। এদিকে বিক্রম দেব
দলিলটা তুলে দেয় বাণীর হাতে আর বলে, আপনারা আমাদের জন্য খুব লাকি, তাই আপনার হাতে আমি দলিলটা দিতে চাই। তখন তো বাণী দলিলটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। আর তারপর বিক্রমদেব বলে, ব্যাস আপনাদের সাথে ডিল ফাইনাল। এরপর সেখান থেকে অনিরুদ্ধ আর বাণী বেরিয়ে আসে। আর অনিরুদ্ধ বাণী তো খুশিতে নাচতে থাকে। তারপর বাণী বলে, মিস্টার চ্যাটার্জি এখনো কিন্তু কাজ অনেক বাকি রয়েছে। তারপর অনিরুদ্ধ মাধুরকে ফোন করে আর বলে যে, মাধুরা আমরা আসল দলিলপত্র সব পেয়ে গিয়েছি। তখন মাধুররা বলে, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। ওইদিকে দেখা যাবে যে কুয়াশা বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ ডাইমেনশন বিক্রি করা হচ্ছে। তখন বলে, কি বলছো তুমি, বিক্রি করে দিয়েছে মানে? তখন কুয়াশা বলে, হ্যাঁ কত ভেবেছিলাম সেখান থেকে একটু শেয়ার নিয়ে ওই বাড়িতে আরাম করব, কিন্তু তা তো কিছু হলোই না। আর তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি? তখন কুয়াশা বলে, হ্যাঁ এরপর বলে বিক্রি করে দিয়েছে, আমার চাকরিটাও গেল। আর তখন দেখা যাবে সাথীকে এসে অনিরুদ্ধ এসে সবটা বলে। আর তখন সাথী খুশি হয়ে যায়। তারপরে সেখানে মাধুর আসে, এসে তখন বলে, বাণী অনিরুদ্ধ এই কাগজপত্রগুলো তোমাদের জন্য। আর তখন বলে, এর মধ্যে কি আছে? তখন বলছে যে আসলে এখানে যা কাগজপাতি আছে সব নকল। তোমাদের ওই বিক্রমদেব সবকিছু আগেই ধরে ফেলেছে, তার জন্য উনি আগে থেকেই জানতো বলে নকল করেছে। তখন বলে, তার মানে উনি আগেই সবটা জানতো? তখন অধরা বলে, হ্যাঁ উনি অত্যন্ত চালাক মানুষ, আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি চালাক। তখন তো ভয় পেয়ে যায় বাণী আর অনিরুদ্ধ। তো বন্ধুরা এবার শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ, ভালো থাকবে।